আজকের আলোচনা উসমানীয় রাজবংশের দ্বিতীয় শাসক ওরহান গাজীকে নিয়ে। তাকে তো প্রায়শই উসমানীয় রাষ্ট্রের একজন মূল স্থপতি হিসেবেই ধরা হয়। আমরা একটা নির্দিষ্ট উৎসের ভিত্তিতে তার জীবন, তার কাজ এগুলো একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। তার আসল অবদানটা কোথায় ছিল আর কি। মূল যে প্রশ্নটা আমরা দেখব সেটা হলো ওরহান গাজী কিভাবে তার পিতা উসমান প্রথমের হাতে গড়া তুলনামূলকভাবে ছোট একটা রাজ্যকে একটা সত্যিকারের শক্ত ভিত্তির ওপর দাঁড় করালেন। ঠিক কী ছিল তার নীতি, তার কৌশল, যা কিনা পরবর্তী বিশাল উসমানীয় সাম্রাজ্যের পথটা খুলে দিয়েছিল। আমাদের লক্ষ্য হবে ওরহান গাজীর সামরিক দিকটা, তার প্রশাসনিক দক্ষতা আর তার সময়ের যে পরিস্থিতি ছিল সেটাকে বিশ্লেষণ করা। একটা সাধারণ শক্তি থেকে একটা বড় সাম্রাজ্য হবার পথে এই ধাপটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, তাহলে ওরহান গাজীর পরিচয়টা দিয়ে শুরু করি। তিনি ছিলেন উসমানীয় রাজবংশের প্রতিষ্ঠাতা উসমান প্রথম, আর সম্ভবত মালহুন হাতুনের ছেলে। পিতার মৃত্যুর পর আনুমানিক ১৩২৪ সালের দিকে তিনি ক্ষমতায় আসেন আর প্রায় ১৩৬২ সাল পর্যন্ত শাসন করেন। তিনি কিন্তু তার বাবার শুরু করা কাজটাই এগিয়ে নিয়েছিলেন। একদিকে ছিল ওই দুর্বল হতে থাকা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে গাজা নীতি, ধর্মযুদ্ধ আর কি, যা সেই সময়ের মুসলিম সীমান্ত যোদ্ধাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। রাজ্য বিস্তারের উপায়ও বটে। আর অন্যদিকে আনাতোলিয়ার যে প্রতিবেশী তুর্কি বেইলিকগুলো ছিল, ছোট ছোট রাজ্য, সেগুলোকে ধীরে ধীরে নিজেদের শাসনের আওতায় আনার কৌশল। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এই যে দুটো দিক, একদিকে বাইজেন্টাইনদের সাথে লড়া, আরেকদিকে অন্য তুর্কিদের একত্র করা, এই দ্বিমুখী কৌশলটা ওরহানের সাফল্যের জন্য খুবই জরুরি ছিল। একদিকে বাইজেন্টাইনদের ক্রমাগত চাপে রাখা, তাদের এলাকা দখল করা, অন্যদিকে আনাতোলিয়ার বাকি তুর্কি শক্তিগুলোকে হয় বন্ধু বানানো, নয়তো কখনো সরাসরি দখল করে নিজের ক্ষমতা বাড়ানো। এটাই ছিল ওরহানের রাজ্য বাড়ানোর মূল চালিকা শক্তি। তিনি শুধু যে যুদ্ধ করেছেন তা না, কখন রাজনীতি করতে হবে সেই বুদ্ধিটাও তার ছিল। এখানে তিনি তার বাবার থেকে একটু আলাদা, কারণ তিনি রাষ্ট্র গড়ার দিকে বেশি মনোযোগ দিয়েছিলেন। আচ্ছা, তাহলে ওরহানের সামরিক দিকটা, তার যুদ্ধ, অভিযান, এগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। তার প্রধান কাজের জায়গা ছিল উত্তর পশ্চিম আনাতোলিয়া, আর মূল শত্রু একদিকে বাইজেন্টাইনরা আর একদিকে কিছু প্রতিদ্বন্দ্বী তুর্কি বেইলিক। তিনি কিন্তু সবসময় সরাসরি যুদ্ধে যাননি, তাই না? না, একদমই না। দীর্ঘ অবরোধ, কিছু খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ, আবার খুব ঠান্ডা মাথায় নেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত, এই সব মিলিয়েই তার কৌশলটা তৈরি হয়েছিল। ঠিক। যেমন ধরুন ১৩২৬ সালের বুরসা জয়ের ঘটনাটা। এই বড় শহরটা কিন্তু উনি সরাসরি আক্রমণ করে জেতেননি। ওরহান শহরটাকে অনেক দিন ধরে ঘিরে রেখেছিলেন, অবরোধটা খুব কঠিন করে তুলেছিলেন। বাইরের যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন আর কি। হ্যাঁ, সরবরাহ বন্ধ, বাইরের সাহায্যের আশাও নেই। শেষমেশ শহরটা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এর গুরুত্ব ছিল বিরাট। বুরসা হল উসমানীয়দের প্রথম স্থায়ী আর আনুষ্ঠানিক রাজধানী। এটা তো একটা বিশাল ব্যাপার। অবশ্যই। এটা ওদের যাযাবর জীবন থেকে বেরিয়ে এসে একটা স্থিতিশীল প্রশাসনিক, অর্থনৈতিক কেন্দ্র তৈরি করার সুযোগ দিল। একটা সংগঠিত রাষ্ট্র হতে গেলে এটা তো লাগবেই। এরপর এলো ১৩২৯ সালের পেলে কাননের যুদ্ধ। আর এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং, তাই না? কারণ এটা ছিল ওই সময়ের হিসেবে খুব কম দেখা যাওয়া একটা খোলা মাঠের যুদ্ধ। ওরহানের বাহিনী সরাসরি বাইজেন্টাইন সম্রাট তৃতীয় অ্যান্ড্রোনিকোসের নিজের নেতৃত্বে আসা একটা বড় সেনাদলকে হারিয়ে দেয়। এমনকি সম্রাট নিজেও তো আহত হয়েছিলেন। হ্যাঁ, সম্রাট আহত হন আর তার সেনাবাহিনী পুরো ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। এই পেলে কাননের জয়টা বাইজেন্টাইনদের জন্য একটা বিরাট ধাক্কা ছিল। তাদের মনোবল একদম ভেঙে গিয়েছিল। এটা পরিষ্কার হয়ে গেল যে আনাতোলিয়াতে উসমানীয়দের সাথে লড়ার মতো সামরিক ক্ষমতা বাইজেন্টাইনদের আর প্রায় নেই বললেই চলে। তারা বুঝে গেল উসমানীয়রা আর শুধু সীমান্ত লুট করা কোনো শক্তি নয়। ঠিক। তারা বুঝে গেল যে উসমানীয়রা আনাতোলিয়াতে একটা প্রধান রাজনৈতিক আর সামরিক শক্তি হিসেবে দাঁড়িয়ে গেছে। বাইজেন্টাইনদের জন্য আনাতোলিয়া বাঁচানোর আশা প্রায় শেষ হয়ে গেল এই যুদ্ধের পর। পেলে কাননের যুদ্ধের পরেই কি তাহলে নাইসিয়া বা ইজনিকের পতন হয়? হ্যাঁ, অনেকটা তারই ফলাফল হিসেবে ১৩৩১ সালে নাইসিয়া, আজকের ইজনেক, ওসমানীয়দের হাতে আসে।
বাইজেন্টাইন সম্রাট যখন হেরে গেলেন তখন এই শহরের লোকেরা বুঝল যে কনস্ট্যান্টিনোপল থেকে আর কোনো সাহায্য আসবে না। ফলে অনেকদিন অবরোধ চলার পর তারাও অরহানের কাছে আত্মসমর্পণ করে। নাইসিয়া দখলের কিন্তু একটা প্রতীকী গুরুত্বও ছিল। আচ্ছা, সেটা কিরকম? দেখুন, শহরটা শুধু একটা গুরুত্বপূর্ণ আর সুরক্ষিত শহরই ছিল না, ঐতিহাসিকভাবে এটা একসময় বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানীও ছিল। মানে 1204 সালে ক্রুসেডাররা কনস্ট্যান্টিনোপল দখল করার পর। তাছাড়া খ্রিস্টান ধর্মের ইতিহাসে প্রথম দুটো বিশ্বজনীন যে সভা বা কাউন্সিল, সেগুলো এখানেই হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। সুতরাং এই শহরের পতন বাইজেন্টাইন বিশ্ব আর খ্রিস্টানদের জন্য আরও একটা বড় মনস্তাত্ত্বিক হার ছিল, আর ওসমানীয়দের শক্তি যে কত বাড়ছে সেটার প্রমাণও ছিল এটা। এরপর 1337 সালে ওরহান নিকোমেডিয়া, মানে আজকের ইজমিত, সেটাও দখল করলেন। এটা তো মারমারা সাগরের তীরে একটা বন্দর শহর ছিল, তাই না? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বন্দর শহর। এই জয়ের ফলে শুধু বিথিনিয়া অঞ্চলটাই পুরোপুরি ওসমানীয়দের নিয়ন্ত্রণে এলো না, বরং মারমারা সাগরে তাদের একটা খুব জরুরি কৌশলগত প্রবেশদ্বারও খুলে গেল, যেটা তাদের নৌ চলাচল, ব্যবসা বাণিজ্য এগুলোর জন্য খুব দরকারি ছিল। এখানে আর একটা জিনিস খেয়াল করার মতো, ওরহানের নজর কিন্তু শুধু বাইজেন্টাইনদের দিকেই ছিল না, তিনি আনাতোলিয়ার অন্য তুর্কি বেইলিকগুলোর ব্যাপারেও খুব সচেতন ছিলেন। যেমন ধরুন 1345 সাল নাগাদ তিনি কারাসি বেইলিককে ওসমানীয় শাসনের অধীনে নিয়ে আসেন। হ্যাঁ, এটা নিয়ে বলুন। এখানে তো তিনি যুদ্ধ করেননি সেভাবে। না, এখানে তিনি সরাসরি লড়াইয়ের চেয়ে রাজনৈতিক বুদ্ধিটা বেশি কাজে লাগিয়েছিলেন। কারাসি রাজ্যে তখন সিংহাসন নিয়ে নিজেদের মধ্যেই গণ্ডগোল চলছিল। ওরহান এই সুযোগটা নিলেন, একটা পক্ষকে সমর্থন করলেন, আর ধীরে ধীরে পুরো রাজ্যটাকেই কার্যত কোনো রক্তপাত ছাড়াই উসমানীয়দের নিয়ন্ত্রণে নিয়ে এলেন। এটা তো দারুণ একটা চাল ছিল। মানে কোনো বড় যুদ্ধ ছাড়াই একটা তৈরি নৌবহর পেয়ে গেল উসমানীয়রা। একদম, কারণ কারাসিরা ছিল উপকূলের শক্তি, তাদের নৌবহর ছিল। আর দারদানেলিস প্রণালীর এশীয় দিকে একটা গুরুত্বপূর্ণ জায়গাও পেয়ে গেল, যেটা ইউরোপের ঠিক উল্টো দিকে। হ্যাঁ, এই অবস্থান আর নৌ ক্ষমতা দুটোই পরে ইউরোপে তাদের ঢোকার পথ অনেক সহজ করে দিয়েছিল। আর তারপর তো সেই বিখ্যাত ঘটনা 1354 সালে গ্যালিপোলি দখল। এটা তো উসমানীয় আর ইউরোপীয় ইতিহাসে একটা মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত ছিল। নিঃসন্দেহে। দারদানেলিস প্রণালীর ইউরোপীয় দিকে গ্যালিপোলি শহর, সেখানকার দেওয়াল নাকি ভূমিকম্পে ভেঙে গিয়েছিল। হ্যাঁ, একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সে বছর। শহরের দেওয়ালের বেশ ক্ষতি হয়। ওরহানের খুব যোগ্য ছেলে ছিলেন সুলেমান পাশা। তিনি এই প্রাকৃতিক দুর্যোগটাকে একটা সুযোগ হিসেবে দেখলেন। সুযোগ সন্ধানী ছিলেন বলতে হয়। তা তো বটেই। তিনি দ্রুত সৈন্য পাঠিয়ে প্রায় অরক্ষিত শহরটা দখল করে নিলেন। হ্যাঁ, আর এটাই হলো ইউরোপ মহাদেশে উসমানীয়দের প্রথম স্থায়ী ঘাঁটি। এর আগে যায়নি ওরা ইউরোপে? হয়তো ভাড়াটে সৈন্য হিসেবে গেছে বা ছোটখাটো হামলা করেছে, কিন্তু স্থায়ীভাবে কোনো জায়গা দখল করেনি। গ্যালিপোলি দখলের মাধ্যমে তারা ইউরোপের মাটিতে নিজেদের প্রতিষ্ঠা করল। এই ছোট্ট কিন্তু কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ জায়গাটা থেকেই বলকান উপদ্বীপে উসমানীয়দের ভবিষ্যতে সব অভিযানের দরজা খুলে গেল। মানে আনাতোলিয়ার একটা শক্তি থেকে তারা আন্তঃমহাদেশীয় শক্তি হওয়ার পথে পা বাড়াল বলা যেতে পারে। এর একটা বিরাট লাভ ছিল। ওরহান কিন্তু শুধু রাজ্য জয়ের কথাই ভাবেননি, তিনি এটাও বুঝেছিলেন যে শুধু উপজাতি বা বিভিন্ন গোষ্ঠীর ঘোড়সওয়ার যোদ্ধাদের উপর ভরসা করে একটা স্থায়ী শক্তিশালী রাষ্ট্র গড়া যায় না। এই যোদ্ধারা সাহসী হতে পারে, কিন্তু তাদের আনুগত্য সবসময় প্রশ্নাতীত ছিল না। আর তাদের যুদ্ধরীতিও লম্বা সময়ের পরিকল্পনা বা জটিল অবরোধের জন্য ঠিক উপযুক্ত ছিল না আর কি। ঠিক তাই। আর এই উপলব্ধি থেকেই তিনি একটা স্থায়ী বেতনভুক্ত সেনাবাহিনী গড়ার কাজ শুরু করেন। এটা উসমানীয় রাষ্ট্রের কাঠামো তৈরির পথে একটা বৈপ্লবিক পদক্ষেপ ছিল। ইয়ায়া নামে বেতনভুক্ত পদাতিক বাহিনী আর মুসেল্লেম নামে বেতনভুক্ত অশ্বারোহী বাহিনী, এগুলো তৈরি করা হয়। মানে পেশাদার সৈন্য। হ্যাঁ, পেশাদার শৃঙ্খলাবদ্ধ সৈন্য। এরা শুধু যুদ্ধের ময়দানেই আগের অনিয়মিত যোদ্ধাদের চেয়ে বেশি কার্যকর ছিল না, এরা সরাসরি শাসকের প্রতি অনুগতও ছিল, কারণ তাদের বেতন আসত সরকারের কোষাগার থেকে। এতে তো উপজাতীয় নেতাদের প্রভাবও কমে আসার কথা। অবশ্যই। ইতা শাসকের ক্ষমতা কেন্দ্রীভূত করার জন্য খুব জরুরি ছিল। এই বাহিনীকেই অনেকে পরে যে বিখ্যাত জেনিসেরি বাহিনী হয়েছিল তার পূর্বসূরি বলে মনে করেন। ওরহানের ব্যক্তিগত জীবন, মানে বিয়ে বগেরা, সেগুলো কি রাজনৈতিক চালের অংশ ছিল? অনেক ক্ষেত্রেই তাই।
তার বিয়েগুলো প্রায়শই গুরুত্বপূর্ণ রাজনৈতিক জোট তৈরির হাতিয়ার ছিল। যেমন ধরুন, তার এক স্ত্রী নীলুফার খাতুন। মনে করা হয় তিনি বাইজেন্টাইন বা স্থানীয় খ্রিস্টান অভিজাত পরিবারের ছিলেন। আর তিনি ওরহানের যোগ্য উত্তরসূরি, মানে পরের সুলতান প্রথম মুরাদের মা। আচ্ছা। আরেকজন খুব প্রভাবশালী স্ত্রী ছিলেন থিওডোরা কান্তাকুজিনোস। তিনি ছিলেন তখনকার বাইজেন্টাইন সম্রাট ষষ্ঠ জন কান্তাকুজিনোসের মেয়ে। বাইজেন্টাইন সম্রাটের মেয়ে। হ্যাঁ, এই বিয়ের মাধ্যমে বাইজেন্টাইনদের সাথে একটা গুরুত্বপূর্ণ, যদিও শেষ পর্যন্ত টেকেনি, রাজনৈতিক মৈত্রী হয়েছিল। এটা ওরহানকে বাইজেন্টাইনদের ভেতরের গৃহযুদ্ধে নাক গলানোর সুযোগ করে দিয়েছিল। আর তার সন্তানদের মধ্যে সুলেমান পাশার কথা তো শুনলাম। হ্যাঁ, সুলেমান পাশা অত্যন্ত প্রতিভাবান আর সাহসী সেনাপতি ছিলেন। ইউরোপে উসমানীয়দের সম্প্রসারণের প্রথম দিকের নেতা তিনি। গ্যালিপলি দখলের কৃতিত্বও তার। কিন্তু খুব দুঃখজনকভাবে তিনি তার বাবার আগেই মারা যান, আনুমানিক ১৩৫৭ সালে একটা শিকার অভিযানে দুর্ঘটনায়। ও, তাহলে তো সিংহাসনে বসেন প্রথম মুরাদ। ঠিক, পিতার মৃত্যুর পর ওরহানের আরেক ছেলে প্রথম মুরাদ সিংহাসনে বসেন। তিনি বাবার রাজ্যবিস্তারের নীতি শুধু চালিয়েই যাননি, বরং আরও জোরদার করেন। আর তিনিই প্রথম উসমানীয় শাসক যিনি আনুষ্ঠানিকভাবে সুলতান উপাধি নেন। এটা তো একটা বড় প্রতীকী ব্যাপার। হ্যাঁ, উসমানীয় রাষ্ট্রের সার্বভৌমত্ব আর মর্যাদা বাড়ানোর একটা প্রতীকী পদক্ষেপ ছিল এটা। ওরহানের লম্বা শাসনের শেষের দিকে তার রাজ্যটা তাহলে অ্যানাটোলিয়ার একটা ছোট সীমান্ত এলাকা থেকে বেড়ে প্রায় পুরো উত্তর পশ্চিম অ্যানাটোলিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল, মারমারা সাগরের দুই পাশ সহ। হ্যাঁ, বেশ বড় এলাকা জুড়ে বিস্তৃত হয়েছিল। আর এই বড় রাজ্যের জনসংখ্যাও ছিল বেশ মিশ্র, মানে নানা রকমের লোক ছিল। একদিকে যেমন মূল তুর্কি যোদ্ধা আর যাযাবর গোষ্ঠীগুলো, যারা ছিল উসমানীয় শক্তির গোড়ার ভিত্তি, তেমনি ছিল শহর আর গ্রামে বাস করা স্থায়ী তুর্কি জনগণ। আবার বিজিত বাইজেন্টাইন এলাকাগুলো থেকে আসা প্রচুর গ্রিক, অর্থোডক্স খ্রিস্টান আর অন্যান্য স্থানীয় আনাতোলীয় মানুষজন তার প্রজা হয়েছিল। এত ভিন্ন ভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতির মানুষকে একসাথে শাসন করা তো বেশ কঠিন কাজ ছিল নিশ্চয়ই। অবশ্যই। তাদের আনুগত্য ধরে রাখাটা ওরহানের সামনে একটা বড় প্রশাসনিক চ্যালেঞ্জ ছিল। তার প্রশাসনিক নীতিগুলো কেমন ছিল, মানে এই বিভিন্ন ধরনের প্রজাদের প্রতি? যা জানা যায় তাতে মনে হয় তিনি বেশ বাস্তববাদী ছিলেন আর তুলনামূলকভাবে সহনশীল। একদিকে যেমন তিনি উসমানীয় পরিচয়টাকে প্রতিষ্ঠা করার জন্য বুরসা বা অন্য শহরে মসজিদ, মাদ্রাসা, সরাইখানা এগুলো বানিয়ে ইসলামী সংস্কৃতি আর শিক্ষার প্রসারে জোর দিয়েছিলেন। অন্যদিকে বিজিত অমুসলিমদের ওপর খুব কঠোর নীতি নেননি। হ্যাঁ, তিনি সাধারণত ইসলামী শরিয়া মেনে অমুসলিম মানে জিম্মিদের সাথে আচরণ করতেন। জিজিয়া নামে একটা বিশেষ কর দিত তারা। তার বিনিময়ে খ্রিস্টান আর ইহুদি প্রজাদের নিজ নিজ ধর্ম পালন করা, নিজেদের পারিবারিক আইন মানা, সম্পত্তির অধিকার ভোগ করা, এই স্বাধীনতাগুলো দেওয়া হয়েছিল। এই সহনশীলতা কি উসমানীয় শাসনকে মেনে নিতে সাহায্য করেছিল? অনেক ঐতিহাসিক তাই মনে করেন। বিশেষ করে যেসব জায়গায় বাইজেন্টাইন শাসন হয়তো দুর্নীতিগ্রস্ত বা অত্যাচারী ছিল, সেখানে এই নীতিটা উসমানীয় শাসনকে গ্রহণযোগ্য করে তুলেছিল। রাজ্যে স্থিতিশীলতা বজায় রাখতেও সাহায্য করেছিল। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় আনি, ওরহানের শাসনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক, যেটা হয়তো কম আলোচিত হয়, সেটা হলো তার সময়ই প্রথম উসমানীয় মুদ্রা চালু হয়, আকচে নামে। হ্যাঁ, রূপোর মুদ্রা। এটা দেখতে ছোট ঘটনা মনে হলেও নিজের মুদ্রা চালু করা তো একটা রাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা আর সার্বভৌমত্বের বিরাট প্রতীক, তাই না? অবশ্যই। এটা প্রমাণ করে যে উসমানীয়রা নিজেদেরকে আর শুধু একটা সীমান্ত শক্তি ভাবছে না, তার একটা সংগঠিত স্থায়ী রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। নিঃসন্দেহে মুদ্রা চালু করা, বুরসার মতো একটা শহরকে রাজধানী বানানো, একটা প্রশাসনিক কাঠামো বা আমলাতন্ত্র তৈরি করা, একটা পেশাদার সেনাবাহিনী গঠন করা, এই সব মিলিয়ে ওরহান গাজী উসমানীয় সত্তাকে একটা উপজাতিভিত্তিক সীমান্ত রাজ্য থেকে একটা সংগঠিত বেড়ে ওঠা রাষ্ট্রে পরিণত করার কাজটা অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলেন। মানে ভিত্তিটা হয়তো উসমান প্রথম দিয়েছিলেন, কিন্তু ওরহান সেই ভিত্তির ওপর একটা মজবুত, টেকসই কাঠামো বানিয়েছিলেন, যেটা ভবিষ্যতের সাম্রাজ্যের ভার বইতে পারত। তাহলে সংক্ষেপে যদি আমরা পুরো ব্যাপারটা দেখি, ওরহান গাজীর শাসনকালটা ছিল উসমানীয় রাষ্ট্রের জন্য একটা একদম নির্ণায়ক, একটা গঠনমূলক সময়।
তিনি একদিকে যেমন পরপর সামরিক বিজয় দিয়ে, যেমন বুরসা, পেলেকাননের যুদ্ধ, নাইসিয়া, নিকোমেডিয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইউরোপে পা রাখা, মানে গ্যালিপোলি দখল, রাজ্যের সীমানা অনেক বাড়িয়েছেন। অন্যদিকে বিচক্ষণ রাজনৈতিক পদক্ষেপ নিয়েছেন, যেমন করাসি বেইলিককে প্রায় যুদ্ধ ছাড়াই ভেতরে নিয়ে আসা। আর এর সাথে যোগ হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশাসনিক আর সামরিক সংস্কার, রাজধানী স্থাপন, নিজের মুদ্রা চালু করা, স্থায়ী বেতনভোগী সেনা তৈরি। এগুলোর মাধ্যমে তিনি ভবিষ্যৎ উসমানীয় সাম্রাজ্যের একটা শক্ত ভিত্তি তৈরি করেছিলেন। একদম ঠিক বলেছেন। তার নেতৃত্ব শুধু রাজ্যের ভৌগোলিক আকারই বাড়ায়নি, তার চেয়েও বড় কথা হল একটা মূলত উপজাতীয় বা সীমান্ত যোদ্ধাদের শক্তিকে একটা সুসংহত নিয়ম মেনে চলা স্থায়ী রাষ্ট্র পরিণত করার প্রক্রিয়াটাকে তিনি শক্তিশালী করেছিলেন। এই যে গুণগত পরিবর্তনটা, এটাই সবচেয়ে জরুরি। তার তৈরি করা এই প্রশাসনিক আর সামরিক কাঠামো, তার বানানো রাজধানী আর প্রতিষ্ঠানগুলোই পরের উসমানীয় সুলতানদের, যেমন তার ছেলে প্রথম মুরাদ বা আরও পরে দ্বিতীয় মেহমেদের মতো শাসকদের আরও বড় সম্প্রসারণ করতে আর শেষ পর্যন্ত একটা বিশ্বশক্তি হিসেবে উসমানীয় সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করার পথটা সহজ করে দিয়েছিল। আলোচনা শেষ করার আগে একটা চিন্তা আসছে মাথায়। ওরহান গাজী যে এই প্রশাসনিক, সামরিক আর বিশেষ করে ইউরোপে ঢোকার ভিত্তিটা গ্যালিপোলি দখলের মাধ্যমে তৈরি করে দিয়ে গেলেন, সেই ভিত্তিটা যদি না থাকত, তাহলে উসমানীয়রা কি পরের শতকগুলোতে ইউরোপের ভেতরে এত দ্রুত, এত সফলভাবে আর এত লম্বা সময় ধরে নিজেদের প্রভাব ছড়াতে পারত? এটা একটা ভাবনার বিষয়। ওরহানের এই দূরদর্শী পদক্ষেপগুলো ছাড়া উসমানীয় ইতিহাস হয়তো অন্যরকম হতে পারত। এই প্রশ্নটা ওরহানের আসল ঐতিহাসিক গুরুত্ব বুঝতে আমাদের সাহায্য করে আর আরও গভীরে যাওয়ার ইচ্ছে জাগায়।